আচ্ছা দা, এই যে ভূত আত্মা বা অতৃপ্ত আত্মা যেটা আমরা বলে থাকি, তার অস্তিত্ব কি উপলব্ধি করা যায়, বা তোমার কিছু এরকম এক্সপিরিয়েন্স আছে যেটা তুমি উপলব্ধি করেছো এরকম? একদমই যাই। হুম। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তারপরে একটা গল্প বলবো। গল্পটা সত্যি করে সত্যি ঘটনা, এবং যেটা তুমি আমি চাক্ষুষ করেছো বা উপলব্ধি করেছো। চাক্ষুষ মানে আমি গল্পটা শুনেছি, হুম। এবং আমারও ব্যক্তিগত এক দুটি অভিজ্ঞতা রয়েছে, আমি সেটা পরে বলছি। হুম। তার আগে যে কথাটা আমি বলি সেটা হচ্ছে যে আমরা কিভাবে অনুভব করি বা কখন এই অনুভূতিটা হয়। আমি একটা বইয়ে পড়েছিলাম যে যে কোনো মানুষ, যে কোনো মুমূর্ষু মানুষ, সে এই যে আত্মাটাকে না, আত্মার যে শক্তিটাকে, সেই শক্তিটাকে সে কিন্তু সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বাড়িয়ে নিতে পারে। কিভাবে এটা? ধরো আমরা যাকে বলি স্পিরিট, যেটা স্পিরিট বা আত্মা, এই আত্মা তো সর্বশক্তিমান। সর্বশক্তিমান বলেই কিন্তু সে অবিনশ্বর, এবং তার কোনো বিনাশ নেই, অবিনাশী। একজন মুমূর্ষু মানুষ কিন্তু হঠাৎ করে কিন্তু মারা যায় না, অ্যাক্সিডেন্টের ব্যাপার আলাদা। কিন্তু যে মুমূর্ষু মানুষ ধীরে 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 তার কিন্তু প্রথমে রোগ ধরা পড়ে, মানে কি, মানে ধরো সে কিছুক্ষণ পরে মারা যাবে, তার কিন্তু প্রথমে এক একটা অঙ্গ অবশ হয়। হয়তো প্রথমে পাটা অবশ হলো, তারপর পায়ের অংশটা আস্তে 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 অবশ হলো, হাত অবশ হলো, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু অবশ হলো। হ্যাঁ, এবং ঠিক দেখা গেল যে চোখটা বন্ধ হয়ে গেল, সে তারপরে কানটা বন্ধ অফ হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে কেন ধাপে 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 বন্ধ হয়? তার কারণ হচ্ছে আত্মা কখনো একবারে, সে যেহেতু ট্রেন্ড নয়, মানে আমি বলছি যোগী বা সাধক নয়, সে কিন্তু যোগী বা সাধকদের ক্ষেত্রেও কিন্তু দেখবে ধাপে 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 কিন্তু উদ্বর্তন বা অধঃপতন হয়। মানে আমরা ঊর্ধ্বগতি বা অধোগতি, যেটা সেরকম ধাপে ধাপে হয়। ধরো যে আমরা বলি ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই যে পর্যায়গুলো মানুষের সাধনার যে পর্যায়গুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু ধাপে 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 জাগাতে হয়, একবারে কেউ কিন্তু জাগিয়ে তুলতে পারে না। ঠিক একইভাবে মৃত্যুমুখী যে মানুষ, মুমূর্ষু যে মানুষ, সে কিন্তু তার যে আত্মা, যেটা সে আত্মার স্পিরিটটা কখন সর্বশক্তিমান হয়? যখন সে তার সমস্ত দেহ থেকে শক্তিগুলোকে এক কেন্দ্রীভূত করতে পারে, এক জায়গায় নিয়ে আসতে পারে। এবং তখন এক জায়গায় যখন নিয়ে আসে, তখন তার মনের শক্তিটা এত মারাত্মক লেভেলের হয় যে বলছে যে সে সময় সে যদি মনে করে যে সারা ব্রহ্মাণ্ড ঘুরে দেখবে, সে পারে করতে। সে যদি মনে করে তার চারিপাশের মানুষকে পর্যন্ত কন্ট্রোল করতে, সে কিন্তু কন্ট্রোল করতে পারে। ইভেন সে যদি মনে করে তার কোনো প্রিয়জনকে সে সেই জিনিসটা দেখাবে, যে জিনিস অন্য কেউ সাধারণ চোখে দেখতে পারে না, সে সেটাও দেখাতে পারে। এবং এটা হয়, আমি বলছি এটা হয়। কি করে না, আমি এটা অনেক সময় দেখেছিলাম, এবং আমি নিজেও এটা ফিল করেছি। সেটা হচ্ছে, আমার কোনো এক মাসি হবে, দুঃসম্পর্কে মাসি হবে, সে তার মা বা বাবা কেউ একজন হবে, মারা যাওয়ার পরে একদিন একটা কাহিনী বলছে, মানে ওই ঘটনাটা বলছে যে সে ঘুমিয়ে আছে, মানে তার বাবা যখন মারা যাচ্ছে সে ঘুমিয়ে আছে, হঠাৎ করে দেখে যে তার ঘুমটা যখন ভেঙে যায়, তখন সে দেখে যে জানলাটা খোলা ছিল, জানলার পাশ দিয়ে সাদা কাপড় পরে কেউ একজন হেঁটে পেরিয়ে গেল। এবং শুধুমাত্র সেই ওই ঘটনাটা দেখে, মানে অন্য কোনো বাড়ির মধ্যে তো যখন মারা যাবে আরো অনেক মেম্বার ছিল, আরো অনেক সদস্য ছিল, তারা কেউ কিন্তু দেখেনি। কেন? তার কারণ হচ্ছে যে মারা যাচ্ছে সে কিন্তু শুধুমাত্র ওকেই ওই পাওয়ারটা সঞ্চারিত করছে, অন্য কাউকে সে ওই পাওয়ারটা দিচ্ছে না দেখার। তাকে দিচ্ছে যে দেখো, আমাকে আমার পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন নিতে এসেছে, রিসিভ করতে এসেছে। হতে পারে। ওই তো বলছে, এই জন্য বলছি তার কোনো প্রিয়জনকে সে কিন্তু তার যে ক্ষমতাটা সেটা সঞ্চারিত করছে। ঠিক একইভাবে কিন্তু যোগেও হয়। যোগে একজন গুরু, ওই যে বলে না যে দিব্যদৃষ্টি প্রদান করা, তার মানেটা কি আসলে? তার মানে হচ্ছে তাকে কিন্তু ওই পাওয়ারটা দিচ্ছে যে সে যাতে সেই ঘটনাটা দেখতে পারে, চাক্ষুষ করতে পারে। দেখবে এটা মহাভারতে যখন শ্রীকৃষ্ণ হচ্ছে অর্জুনকে কিন্তু ওই যে ওই দিব্যদৃষ্টি দিয়ে কিন্তু
তার যে রূপ, যেটা বিশ্বরূপ দর্শন যেটা বলে, সে বিশ্বরূপ কিন্তু দেখিয়েছিল। এবং আমরা বিভিন্ন সময় পুরাণের ঘটনাতেও দেখেছি যে চণ্ডীমঙ্গলে যেমন আছে, হ্যাঁ, ইভেন অন্যান্য বেশ কিছু মঙ্গল কাব্যে আমরা দেখতে পাই ওই যে দিব্য দৃষ্টি প্রদানের ঘটনা, এবং সে তখন দিব্য দৃষ্টি প্রদান করার পর এই ঘটনা ঘটছে। ফলে আমি বলছি এই কনসেপ্টগুলো দীর্ঘদিনের কনসেপ্ট, মানে এটা কোনো নতুন কনসেপ্ট নয়, সেটা দিয়ে একদম। এবং এখানে এরপর যেটা আমি বলতে চাইছি যে এই ঘটনাটা দেখবে মানুষ অনেক সময় ফিল করে, দেখবে অনেক মানুষের মধ্যে হয়, ইভেন যারা দর্শক দেশে দর্শকের সঙ্গেও হতে পারে সেই ঘটনাটা, সেটা হচ্ছে যে স্লিপিং ডিসঅর্ডার। স্লিপিং ডিসঅর্ডারটা কি না, সাধারণত যেটা বলা হয় যে ডেথ ইজ আ শর্ট টাইম স্লিপ অ্যান্ড স্লিপ death is a long time sleep and the sleep is short time death. আচ্ছা, মানে ঘুম হচ্ছে অল্প সময়ের জন্য মরে যাওয়া, এবং মরণ হচ্ছে দীর্ঘ সময়ের জন্য ঘুম, অনন্ত ঘুমের দেশে চলে যাচ্ছে। এখন ব্যাপার যেটা হলো যে দেখো আমার ক্ষেত্রে এটা অনেক আগে হতো, সেটা হচ্ছে যে স্লিপিং প্যারালাইজড হওয়া। হ্যাঁ, স্লিপিং এটা একটা ডিসঅর্ডারও বটে, স্লিপিং প্যারালাইজড হওয়া। এবং ওই প্যারালাইজে তোমার যেন মনে হবে যে তুমি শরীরে কোনো সার পাচ্ছি না, হ্যাঁ, তুমি যেন জেগে আছো, তোমার কনসাস মাইন্ড জেগে আছে, সব কিছু ঘটছে চারিপাশে দেখছো, হ্যাঁ, কিন্তু তুমি কাউকে ডাকতে পারছো না, তোমার আওয়াজ বেরোচ্ছে না। হ্যাঁ, কিন্তু সেই সময় মানে যারা সাধক হয় তারা তখন কি করবে, তারা ওই দেহ থেকে ওটা ডিট্যাচ করতে পারে, যে প্রসঙ্গটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম আর কি। তোমার যে একদম। এবার আমি আমার যে ঘটনায়, সেই ঘটনায় ফিরে আসি। ঘটনার সূত্রপাত 2017-18 সালে। 17-18 সালে প্রথম আমি আমার বন্ধুর কাছে যাই, এবং আমার কোনো একটা কাজ ছিল কলকাতায়, তো বন্ধুর কাছে আমি তাদের বাড়িতে রাতে থাকি। তো সকালবেলায় হঠাৎ করে যখন ওকে ডাকি, তখন না ও একটা বিকট আওয়াজ করে। আমি তো আমার সঙ্গে তো দীর্ঘদিন পড়েছে, আমাকে দেখে ও যেন সেই যাকে আমরা বলি না যে ভূত দেখা, এরকম করে বিকট আওয়াজ করে চমকে উঠে মানে দূরে চলে যায়। এই বাপরে, কে, আমি কে, যেন আমাকেও আগে কোনোদিন দেখেনি। এবং ওই আওয়াজটা করে যে দূরে চলে যাওয়ার পরে, তারপরে একটুখানি পরে ওর আবার সেন্স ফিরে আসে, এবং ও বলে, ও আবার আমার ইয়েটা হলো, কিছু মনে করিস না। এবং এই একই ঘটনা আমার মনে আছে 1 মাস 2 মাস পরে ও আমাদের বাড়িতে এসেছিল, এবং একদম। এবং ওই যে ঘটনাটা যখন হয়েছিল, তারপরে না আমি আমার বাড়িতে ওর সঙ্গে আর শুইনি তখন। এবং আমার বাড়ির লোক এটা বলে যে রাত্রি প্রায় 4টে কি 4:30 এরকম হবে, মানে ও আমরা যে ঘরে বসে এখন শ্যুটটা করছি, এই ঘরে ওই শুয়েছিল, ও বিকট একটা আওয়াজ করে, বিকট আওয়াজ করে। আমাকে পরের দিন সকালে মা বলে যে তোর ওই বন্ধুটা অদ্ভুত একটা চিৎকার করে উঠেছিল, এবং সেই চিৎকারটা শুধু বাড়ির লোক নয়, আশেপাশের প্রতিবেশীও শুনতে পেরেছিল। ঠিক আছে। এবং তারপরের দিন সকালে ট্রেনে বাড়ি ফিরে যায়, তো আমাকে বলেনি। তারপরে আমি দুবার এই ঘটনাটা শুনলাম, এই ঘটনাটা দেখলাম, একবার তো আমি নিজের চোখে দেখলাম ওরকম বিকট হওয়া, এবং তারপরে ওর ঘটনাটা ওই আমি বাড়ির লোক বললো। এবার আমি শুনতে পেরে, আমি একদম মানে ভোরের দিকে তো গভীর ঘুমে আচ্ছন্ন, আমি ওর আলাদা রুমে ছিলাম। এখন ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে এইখান থেকে আমার একটা সন্দেহ জন্মালো যে তাহলে বিষয়টা কি। 2018 সালের ঘটনা। আমি ওর বাড়িতে গেলাম, এবং আমি সেই সময় থাকবার পরিকল্পনা নেই, আমি জানি যে সকাল দিকে যাব ওর মায়ের সঙ্গে বা বাড়ির লোকের সঙ্গে কথা বলতে, বা ওর সঙ্গে কথাবার্তা বলে আমি আবার ফিরে আসব। তো আমি প্রথম ওকে জিজ্ঞেস করলাম যে এরকম অদ্ভুত ব্যাপার, কি হয়েছিল, বা এরকম ঘটনা কেন হলো। তখন মানে তোমার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল প্রথম, তখন কি এরকমই ছিল? না, একদম স্বাভাবিক ছিল। হঠাৎ এই পরিবর্তন, এরকম পরিবর্তন। এবং আমি পরিবর্তনের ধরনগুলো আরো ডিটেলসে এবার বলবো। সেটা হচ্ছে যে ওর মা আমাকে বলল যে অরিন্দ্রজিৎ, ও আমাকে কিছু বলতে চায়নি, আমার বন্ধুটি যে সে কিছু বলতে চায়নি, সে বলে না আমি ঠিক আছি, ও কোনো অসুবিধা নেই, হয় ওরকম আর মাঝে মাঝে হয়, এরকম বলেছিল। ওর মা আমাকে বলেছিল যে সেটা হচ্ছে যে আমরা জিজ্ঞেস করতাম যে কিরে তোর গার্লফ্রেন্ড কোথায় থাকে, বলিস না তো গার্লফ্রেন্ডকে নিয়ে কখনো, থাকে আমাদের বাড়িতেই, ওখানেই আমাদের শহরেই থাকে। তো এই ঘটনা যখন আমি যে সময়টা তোমাকে বলছি,
প্রায় 1 বছরের মাথায় হবে। হঠাৎ একদিন এসে মানে আমাদের ক্লাসে এসে দেখছি একটু মন মারা হয়ে বসে রয়েছে। আমি বললাম, কী হয়েছে, কী রে, কী হয়েছে? না, আমার না গার্লফ্রেন্ডটা মারা গেছে। মারা গেছে মানে কী হয়েছিল? মানে যে গার্লফ্রেন্ড ছিল আর কি, সে মারা গেছে বললো। বলে কী করে মারা গেল? বললো অ্যাক্সিডেন্টে। ও রাস্তা দিয়ে পেরোচ্ছিল, সামনে থেকে একটা লরি এসে, উড়ালপুল ছিল, সামনে থেকে লরি এসে পুরো পিষে দিয়েছে ওকে। এবার দেখো, আমি বলছি এই ঘটনাটা যে মানে কোনো অলৌকিক ব্যাপার হতে পারে, এটা তো বেসিক্যালি প্রাথমিকভাবে কোনো আইডিয়া হবে না। আমি আরও 3 বছর 4 বছর পরে যখন ওর মায়ের কাছে ঘটনাটা শুনলাম, ওর ওই রিয়াকশানটা দেখলাম, তখন আমার মধ্যে সন্দেহ হলো যে তাহলে এই সমস্ত ঘটনা কী জন্য ঘটলো। আচ্ছা, কেমন? এখন ব্যাপার হলো যে ওর মা আমাকে বলল যে আমি তারপর যখন এইসব কাণ্ড কারখানা হচ্ছে, ও বারবার বলছে আমার বেঁচে থাকতে ইচ্ছা করছে না, ইভেন ডিপার্টমেন্টে আসছে না, বিভাগে আসছে না, তখন আমি ওকে নিয়ে তোমার ঠাকুরের একটা কাছাকাছি একটা ঠাকুরের জায়গা ছিল, সেখানে নিয়ে গিয়ে ওরা কিছু একটা আর কি তাবিজ বা যাবতীয় যা পুষ্প হোক বা তাবিজ হোক কিছু একটা দিয়েছিল। দেওয়ার পরে সামান্য একটু বেটার ফিল করে, হ্যাঁ ইয়ে করে, তখন ও বিকেলবেলা বেড়াতে যেত, ডিপার্টমেন্ট যেত, আগের মতো একটা স্বাভাবিক জীবনযাপন করছিল। এখন ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু সত্যি কথা বলতে ওই মাঝের কয়েকটা পর্ব বাদ দিয়ে মোটামুটিভাবে কিন্তু ওকে স্বাভাবিকই দেখে এসেছি, ফলে আমাদের সন্দেহ করার কোনো কারণ নেই। আমার সঙ্গে আমার বন্ধুটি কিন্তু যোগাযোগ ছিল, বেশ কিছুদিন ছিল। ইদানিং আমি মনে করতে পারছি যে বিগত হয়তো 3 বছর কি 2 বছর ধরে কোনো যোগাযোগ নেই, সেই অর্থে যোগাযোগ নেই, মানে যে যোগাযোগটা আমার আগে ছিল সেই অর্থে হয়তো যোগাযোগ নেই। এবার ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে 2020 সালে, ঠিক আমি বলছি যে 2018 সালের ওই ঘটনাটা শোনার পরে 2020 সাল কি 19 সালে হবে, আমার তো তারপরেও যোগাযোগ ছিল। তো আমি ওর বাড়ি থেকে যখন চলে আসছি, তখন না পরপর মাস 2-1 মধ্যে 2-3টে ঘটনা ঘটলো, যেটা সুস্থ হয়ে যাওয়ার পরেও, যেটা কিন্তু আরও বিস্ময় এবং আরও আকস্মিক। কি ঘটনা? এর পরেও সুপ্রিয়র আরেকটি রিলেশনশিপ হয়, বন্ধুটির আরেকটি রিলেশনশিপ হয়, মানে একটা গার্লফ্রেন্ড মারা যাওয়ার পরে একটা, এটা তো স্বাভাবিক ব্যাপার। ধরো স্বাভাবিক ব্যাপার যে মানে কেউ কেন সারা জীবন কি সিঙ্গেল থাকবে বা সারা জীবন, তার তো অনুভূতি আছে, সে তো হতেই পারে। তো বন্ধুটি আরেকটি গার্লফ্রেন্ড, এবং আমরা আমাদেরকে বলেছিল যে হ্যাঁ এরকম হয়েছে, ছবি দেখিয়েছিল, এই দেখেছিল, সব ঠিক আছে। হঠাৎ একদিন আমাকে বলছে যে আমি না আজকে জানিস, আজকে শ্মশান থেকে ফিরছি, আমার গার্লফ্রেন্ডটা সে মারা গেছে। এই গার্লফ্রেন্ডটাও? আমি বললাম গার্লফ্রেন্ডটা মারা গেছে মানে? তো সুস্থ সবল ছিল রে, তো তুই তো আমাকে কোনোদিন বলিসনি তোর ওর ইয়ে এরকম অসুস্থ বা ইয়ে। বলছে না, কোনো অসুখ কিছু ছিল না, ও হঠাৎ করেই মারা গেল। পরপর 2টো গার্লফ্রেন্ড মারা গেল। দেখো, এখন ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে যে আমার সঙ্গে আর যোগাযোগ নেই ওর। আমি জানি না এখনো অন্য কোনো রিলেশনশিপের মধ্যে আছে কিনা। ইভেন এখানে যেটা একটা ইঙ্গিত আমি শুধু বলতে পারি, সেটা হচ্ছে কোনো সুইসাইড, বিশেষ করে আত্মঘাতী যারা হয় না, দেখো আমি বারবার এটা বলি যে স্পিরিট, মানুষের যে স্পিরিট, সে হচ্ছে অবিনাশী এবং অবিনশ্বর। দেহ কোনো একটা ডিসিশন হঠাৎ করে নিয়ে নিতে পারে, মাইন্ডফুলি একটা ডিসিশন কেউ একজন নিয়ে নিতে পারে মরে যাবার বা জীবনকে শেষ করে ফেলবার, কিন্তু আত্মাকে না বিলিভ করানো মুশকিল হয় যে সে নেই। কেন নেই? কারণ একটা আত্মা, সে যখন একটা দেহের মধ্যে আসছে, সে তখন দেহটাকে বিলিভ করছে যে এই দেহটা তার বিভিন্ন কাজের মাধ্যমে কিন্তু আমাকে পূর্ণাত্মার দিকে কিছুটা এগিয়ে দেবে। যখন এটা হয় না, তখন আত্মা কিন্তু অতৃপ্ত থাকে, এবং সেই স্পিরিট শুধু, আমি বলছি যে ঘরে এটা হচ্ছে সেই ঘরের প্রতিটা দেওয়াল, প্রতিটা কোণ, প্রতিটা মেঝের অংশে সেই স্পিরিটটা ছড়িয়ে থাকে।
প্রতিটি অংশ জীবন্ত থাকে, প্রতিটি অংশ। এই জন্য অতৃপ্ত আত্মার কনসেপ্ট এবং 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 আমি বলছি যে সে যখন পুনরায় কোনো দেহ পায়, সুস্থ স্বাভাবিক দেহ পায়, সে তখন সেই অতৃপ্ত আত্মার, মানে আমি বলছি যে তখন ধরো সবসময় এটা দেখবে যে নেগেটিভিটি যখন না, নেগেটিভিটি যে কোনো ক্ষেত্রে পজিটিভিটির থেকে নেগেটিভিটির পাওয়ার এবং অ্যাপিয়ারেন্স এবং ক্ষমতা বেশি হয়, কিন্তু দ্বিগুণ হয়, কোনো কোনো অংশে দ্বিগুণ এনার্জিটা বেশি হয়। ফলে কোনো একটা স্পিরিট একটা দেহের মধ্যে রয়েছে, তোমার আমার মধ্যে স্পিরিটটা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে আমরা কোনো যদি নেগেটিভ এনার্জির শিকার আমরা হই, আমরা কিন্তু সেই নেগেটিভ এনার্জির বশবর্তী চলে আসি, যদি না আমাদের ট্রিগার পয়েন্ট মজবুত হয়, যদি না আমাদের এলিমেন্ট যেগুলো রয়েছে সেই এলিমেন্টগুলোকে যদি আমরা জাগাতে না পারি, কনসাসনেস যেটা আছে, মানে এই কনসাসনেস কিন্তু আমাদের মানে মাইন্ডফুল কনসাসনেসের মধ্যে পড়ে না, সেটা আলাদা জিনিস। আমি বলছি এলিমেন্টগুলোকে যদি আমরা জাগানোর বিদ্যা না জানি, তাহলে কিন্তু আমরা যে কোনো অতৃপ্ত আত্মার বশবর্তী হতে পারি। তার প্রোটেকশন যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা যে কোনো আত্মার বশবর্তী হতে পারি। আমার সঙ্গে ওই বন্ধুটি আর যোগাযোগ নেই, আমি জানি না যে তার সঙ্গে তার জীবনে আর কি কি ঘটনা ঘটছে, কিন্তু কিন্তু আমার ঢের সন্দেহ আছে যে এখনো অবধি কোনো রকমভাবে ওই অতৃপ্ত আত্মা আমার ওই বন্ধুটিকে ছেড়ে গেছে কিনা। তাহলে এই যে দুটো গার্লফ্রেন্ডের যে দেখো এটা সম্ভাব্য হতে পারে, আমি এখনো জানি না যে ওই ছেলেটি কেন আত্মহত্যা করেছে। তার ঘটনা কিন্তু তার কোনো প্রেমের সম্পর্কের থেকে হতে পারে, সে সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা হতে পারে। আর সেই জন্যই ও অন্য কোনো মানে ও যে দেহের ওপর মানে দেহকে ক্যাপচার্ড করে আছে, যে দেহকে আবার অবলম্বন করে আছে, যে ভাবছে আমি এর মধ্যে থাকবো, আমি এর মধ্যে কাটাবো, এটা কিন্তু একটা ঘটনা যে টিকতে দিচ্ছে না। সে কোন রকম ক্ষতি, মানে তুমি ভাবো ওর মা তো ওর সঙ্গে আছে, ওর বাবার সঙ্গে আছে, কিন্তু তাদেরকে তো কোনো আঘাত করছে না। ও আঘাত করছে যে ও যেন সারা জীবনে একাকী থাকে, যে একাকিত্বটা আমি ফিল করেছি এবং আমি সারা ঘরের মধ্যে সেটাকে ছড়িয়ে রেখে দিয়েছি, সে একাকিত্বটা যেন সবসময় ওর মধ্যে থাকে এবং সে চারিপাশে ছড়িয়ে থাকে। দ্যাট ইজ দ্য, মানে আমি বলছি একটা আত্মা যেমন স্পিরিট যেমন মানে এত বিপুল শুভবুদ্ধি সম্পন্ন হয় বলেই তার নেগেটিভিটিটাও কিন্তু এত বিপুল হয়। ঠিক আছে, তো এবার মানে আমি এটা এই কাহিনীটা শুনেছিলাম এবং তখন আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে মানে প্রেত তত্ত্ব বা প্রেত লোক বা এই বিষয়গুলো নিয়ে কোথাও না কোথাও মানুষের আগ্রহ জন্মায়। এবং মানে আমাকে যদি জিজ্ঞেস করো যে ভয় পাবার কি প্রয়োজন আছে, তখন আমি বলবো যে অবশ্যই প্রয়োজন আছে ভয় পাবার, কিন্তু তার থেকেও যেটা সব থেকে জরুরি জানাটা সেটা হলো যে এইটা জানাটা যে আমরা আমাদের যে এলিমেন্টগুলো রয়েছে স্ট্রং করব, সেই এলিমেন্টগুলোকে আমরা কিভাবে আরো বেশি স্ট্রং করতে পারি। হ্যাঁ, আমরা তো সচরাচর বিভিন্ন দিক থেকে এলিমেন্টের দিক থেকে তো আমরা খুব দুর্বল। আমরা কি জানি আমাদের মধ্যে যে অগ্নির এলিমেন্ট রয়েছে, আমাদের মধ্যে জলের এলিমেন্ট রয়েছে, আমাদের মধ্যে বায়ু অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে 5টি এলিমেন্ট হিউম্যান বডিতে, এই এলিমেন্টগুলোকে কিভাবে জাগাতে হয়, এই বিদ্যাটা এই নলেজটা কোথাও, হ্যাঁ, এটাকে কি করে জানতে হয় এবং এইটাকে জাগানোর জন্য কোন মন্ত্রের প্রয়োজন হয়, হ্যাঁ, কোন মন্ত্রের কোন বিশেষ অবলম্বনের প্রয়োজন হয়, কোন বিশেষ রকমের সাধনার প্রয়োজন হয়, এটা খুব নমিনাল একটা ব্যাপার। মানে আমি বলছি যে মানে এটার জন্য হার্ডকোর কোনো চিন্তাভাবনা, হার্ডকোর কোনো তোমাকে তন্ত্রমন্ত্র করার কোনো প্রয়োজন নেই। কিন্তু মানুষের যে স্বাভাবিক জীবন, সেই স্বাভাবিক জীবনের ভেতর দিয়েই কিন্তু একটা মানুষ তার যে বেসিক্স ইনস্টিংক্টগুলোকে, সেই ইনস্টিংক্টগুলোকে কিন্তু স্ট্রং করতে পারে। এক একটা মানুষের এক একটা এলিমেন্ট স্ট্রং থাকে, এবার সেটাকেও জানাটাও দরকার। ধরো আমাদের সাধারণত আমরা বলে থাকি যে ধরো বিভিন্ন রাশিচক্রের যারা মানুষ হয়, তাদের প্রতিটা একটা পাতলা রাশি যেটা বলি আমরা, একদম, ধরো কেউ হয়তো সান, সূর্যের এলিমেন্ট, তাহলে তার যে সান এলিমেন্টটা সেটা খুব স্ট্রং থাকে। কারোর হয়তো বৃহস্পতি খুব এলিমেন্ট, গুরু আমরা যাকে বলি, তাদের গুরুর যে এলিমেন্টটা খুব স্ট্রং থাকে। আবার অনেক সময় যাদের দেখি যে শনি, হ্যাঁ, আমরা সাধারণত বলি যে শনি খুব নেগেটিভ বা রাহু খুব নেগেটিভ, সেটা হয়তো আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি, কিন্তু এই প্রসঙ্গে কেন
আমি উল্লেখ করছি, হয়তো এটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করা যাবে, যে কেন বলছি যে কোনো কি জিনিস নেগেটিভ আসলে নয়। রাহুকে আমরা নেগেটিভ বলি, রাহু কিন্তু নেগেটিভ নয় আসলে। হ্যাঁ, সবেরই কিন্তু একটা পজিটিভ ব্যাপার আছে। এবার ধরো সাধারণত মানুষ তো প্রকৃতিতে যখন বাস করছে তখন তো সে আসলে ইমব্যালেন্সড প্রকৃতি, মানে অপ্রকৃতস্থই তো মানুষকে অবস্থানিত মানুষকে প্রকৃতস্থর দিকে টেনে নিয়ে আসবে। মানুষকে শিখতে হবে যে আমাকে সঠিকভাবে বেঁচে থাকতে কী করে হয়, মানুষকে এটা শিখতে হবে যে আমার মধ্যে কন্ট্রোলড যে মাইন্ড সেটাকে কীভাবে সেট আপ করতে হয়। ফলে এই অপ্রকৃতস্থ অবস্থার মধ্যে আমরা বিভিন্ন সময় রয়েছি বলেই আমাদের কিন্তু এই যে ইমব্যালেন্স যেটা হচ্ছে। ঠিক আছে।